কিন্তু আমাদের ফার্দার যে ডিসকাশনগুলো হবে গ্রামারের উপর, রাইটিংয়ের উপর, স্পিকিং অ্যান্ড আদার স্টাফসগুলোর উপর, সেই জিনিসগুলো বুঝতে আজকের ডিসকাশনটা কিছুটা রেলেভেন্ট এবং কিছুটা জরুরি। দ্যাটস ওয়াই আমরা আজকে ল্যাঙ্গুয়েজ কাকে বলে, সেটা কি, এবং ইংরেজি ভাষার ইতিহাসটা কি সেটা সম্পর্কে চোখ বুলিয়ে যাব। শুধুমাত্র আমরা ইনডেপথে যাব না, যতটুকু আমাদের ফার্দার ডিসকাশনের জন্য লাগবে আমরা শুধুমাত্র ততটুকু দেখতে চাই। ওকে, সো প্রাইমারিলি আমরা ছোটবেলা থেকে যে পড়ে এসেছি ল্যাঙ্গুয়েজ কাকে বলে, ভাষা কাকে বলে, আমরা একেবারে যারা বাংলা মিডিয়ামে পড়েছি তারা একটা সংজ্ঞা মুখস্থ করে এসেছি ছোটবেলা থেকে, সেটা হলো মনের ভাব প্রকাশ করার মাধ্যমকে ভাষা বলে। মিনস অফ কমিউনিকেশন ইজ ল্যাঙ্গুয়েজ। বাট আমার আর্গুমেন্টটা হচ্ছে শুধুমাত্র মনের ভাব প্রকাশ করলেই তাকে ভাষা বলে না, বরং ভাষার সাথে আরো অন্যান্য এলিমেন্টস কানেক্টেড, যে এলিমেন্টসগুলো না থাকলে কোনো একটা কিছুকে আমরা ভাষা বলতে পারি না। আপনাকে একটা ছোট উদাহরণ দিই, ধরেন ট্রাফিক সাইন্স। হ্যাঁ, আমরা একদম সর্বপ্রথম হাতের নীল কালারের সর্বপ্রথম যেই সাইনটা দেখতে পাচ্ছি, টার্ন লেফট অ্যাহেড। এখন ধরেন আপনি রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন, আপনি দূর থেকে দেখলেন এই নীল কালারের একটা সাইন যেটা বাম দিকে অ্যারো চিহ্ন দেওয়া। আপনি খুব স্বাভাবিকভাবে বুঝেছেন যে আপনাকে বাম দিকে যেতে হবে, আপনাকে লেফট টার্ন নিতে বলছে। অথবা আরো অন্যান্য যত সাইন আছে, এই সাইনগুলো কিন্তু আমাদের সাথে কমিউনিকেট করে। এই যে আপনি বাম দিকে যাচ্ছেন, এই সাইনটা কিন্তু আপনার সাথে কমিউনিকেট করেছে যে তুমি বাম দিকে যাও, আপনি সাইনটার কথা শুনেছেন। সো এখানে একটা কমিউনিকেশন হয়েছে। দ্যাট ডাজন্ট মিন যে এখানে একটা ল্যাঙ্গুয়েজ আছে, এখানে কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ নাই, রাইট? সো দ্যাটস ওয়াই কোনো এক জায়গায় কমিউনিকেশন হলেই, মনের ভাব প্রকাশ করলেই সেটা ভাষা হয়ে ওঠে না। তাহলে ভাষা জিনিসটা কি? ভাষা মানে হচ্ছে, আমরা নর্মাল ভাষার কথা বলছি না, আমরা একটা বিশেষ ধরনের ভাষার কথা বলছি, যে ভাষাটা ধ্বনির মাধ্যমে, অর্থাৎ শব্দের মাধ্যমে, লিখার মাধ্যমে এবং প্রতীকের মাধ্যমে প্রকাশ করা যায়। এবং সেগুলোকে যে পদ্ধতিতে সাজাই আমরা, অর্থাৎ গ্রামারটা, এই প্রত্যেকটা জিনিসের সমন্বয়কে আমরা ভাষা বলি। আমরা যদি স্ট্যান্ডার্ড বাংলায় বলি তাহলে ধ্বনি, লিখা বা প্রতীকের সমন্বয়ে সৃষ্ট শব্দগুচ্ছ এবং সেগুলোকে যে পদ্ধতিতে সাজিয়ে আমরা মনের ভাব প্রকাশ করি তাকে ভাষা বলা হয়, তাই না? আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য যখন ধ্বনি থাকবে, লিখা থাকবে, প্রতীক থাকবে, হ্যাঁ অনেক সময় লিখা বা প্রতীক নাও থাকতে পারে, বাট অ্যাটলিস্ট ধ্বনি থাকবে অ্যান্ড গ্রামার থাকবে, রাইট? এবং যে গ্রামারটা অন্য কেউ শিখলে, সেই ধ্বনিটা অন্য কেউ শিখলে সেও আপনার মতো করেই মনের ভাব প্রকাশ করতে পারবে। সো এই ধরনের একটা সিস্টেমেটিক মনের ভাব প্রকাশ করার মাধ্যমকে আমরা ভাষা বলতেছি। যে কোনো মনের ভাব প্রকাশ করার মাধ্যমকে আমরা ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলতেছি না। আচ্ছা, কমিউনিকেশন কিন্তু শুধুমাত্র বার্তা প্রদান করলে সেটা কমিউনিকেশন হয়ে যায়, একটা যোগাযোগ হলেই কমিউনিকেশন হয়ে যায়। ভার্বাল, নন ভার্বাল, ভিজুয়াল, রিটেন কমিউনিকেশন আছে। আমরা একটু আগে একটা ভিজুয়াল কমিউনিকেশনের উদাহরণ দেখলাম, অ্যাট দ্য সেম টাইম এটা নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যেও পড়ে। ধরেন একটা মানুষ, আপনি কোনো এক জায়গায় যাচ্ছেন আপনার ফ্রেন্ডের সাথে ঘুরতে, আপনার ফ্রেন্ড হঠাৎ করে আপনাকে হাত দেখালো। তা হাত দেখানোর মানে কি? আপনাকে থামতে বলছে। এটা কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ না হাত দেখানোটা, বাট সেখানে একটা নন ভার্বাল কমিউনিকেশন হয়েছে। ওকে, এই জিনিসটাকে আরো ভালোভাবে বোঝার জন্য ইন্টারেস্টিং একটা জিনিস আপনাদেরকে বলি। এই স্ক্রিনে যে মহিলাটাকে দেখতে পাচ্ছেন, মহিলাটার নাম হচ্ছে সুজান সিমরাড। সুজান সিমরাড একজন বোটানিস্ট, একজন সায়েন্টিস্ট। তার একটা বিখ্যাত বই আছে, বইটার নাম হচ্ছে ফাইন্ডিং দ্য মাদার ট্রি। এটা সুজান সিমরাডের বই। এই বইটাতে তিনি এত ফ্যান্টাস্টিক একটা জিনিস তুলে ধরেছেন, আনইমাজিনেবল। ইনি বলার চেষ্টা করছেন, যখন কোনো ফরেস্ট থাকে অথবা কোনো একটা জঙ্গল থাকে, ওই জঙ্গলের মধ্যে একটা মাদার ট্রি থাকে যে অন্যান্য সকল গাছের দেখভাল করে। তো কি হয়, যে ওই মাদার ট্রিটা হচ্ছে বনের সাধারণত মাঝখানে থাকে এবং অনেক পুরাতন একটা গাছ হয়, এটা অনেক বয়স থাকে এই গাছটার। তো এই গাছটা বনের কোনো প্রান্তে যদি কোনো প্রবলেম হয়ে থাকে কোনো গাছের সাথে, তাহলে এই গাছটা অন্যান্য গাছের কাছে সিগন্যালটা পৌঁছায় দেয় যে প্রবলেম হচ্ছে কোনো একটা গাছের মধ্যে। তো ধরেন জিনিসটা কিভাবে ঘটে, এটার নাম হচ্ছে মাইক্রোরিজাল কমিউনিকেশন। ধরেন হচ্ছে একটা বড় গাছ, কল্পনা করে নেন যে কোনো একটা গাছ অনেক বড় গাছ, ধরেন 3 দেওয়া যে গাছটা সেটা অনেক বড় একটা গাছ। সো এটা হচ্ছে মাদার ট্রি। এখন হয় কি,
মাইক্রোরিজাল কমিউনিকেশন ঘটে গাছগুলোর মধ্যে। এখন মাইক্রোরিজাল কমিউনিকেশন কি? মাইক্রোরিজিয়া নামে এক ধরনের ছত্রাক আছে, যেই ছত্রাকগুলো মাটির নিচে প্রত্যেকটা গাছের শিকড়ের সাথে ইন্টারকানেক্টেড থাকে। ফলে কোনো একটা গাছের মধ্যে যদি কোনো ছত্রাক অ্যাটাক করে, কোনো রোগ অ্যাটাক করে, তখন ওই গাছের যেই বায়োলজিক্যাল সিগন্যাল, ওই সিগন্যালের উপর ভিত্তি করে মাইক্রোরিজাল যে ছত্রাকগুলো আছে, এই ছত্রাকগুলো বুঝতে পারে যে গাছটার মধ্যে কোনো প্রবলেম হয়েছে। তখন এই মাইক্রোরিজাল ছত্রাকের যে বিস্তৃত নেটওয়ার্ক, যে জালটা আছে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, এই জালটার মধ্যে সিগন্যালটা পৌঁছে যায় এবং এই জালের সাথে কানেক্টেড প্রত্যেকটা গাছের শিকড়ের মাধ্যমে ওই গাছটা বুঝে যায় যে এই ধরনের বা কোনো একটা নির্দিষ্ট টাইপের রোগ কোনো একটা গাছে অ্যাটাক করেছে। এবং তখন দেখা যায় ইন্টারেস্টিংলি ওই গাছগুলো, অন্যান্য গাছগুলো ওই রোগ প্রতিরোধক্ষম এক ধরনের এনজাইম বা এক ধরনের মেটাবলিজম ওই গাছটা নিজের মধ্যে ক্রিয়েট করতে থাকে যেন ওই রোগটা অ্যাটাক করতে না পারে গাছকে। সো ভেরি ফ্যান্টাস্টিক। আমার কথা হচ্ছে যে এইখানেও কিন্তু একটা কমিউনিকেশন হচ্ছে, এখানেও একটা যোগাযোগ হচ্ছে, কিন্তু এই যোগাযোগটাকে আমরা ল্যাঙ্গুয়েজ বলতে পারছি না। দ্যাট মিনস আমরা যখন ভাষা পড়ি তখন ভাষার জন্য আমাদেরকে অবশ্যই একটা সিস্টেমেটিক ধ্বনি থাকতে হবে, সিস্টেমেটিক একটা গ্রামার থাকতে হবে, যেইটা চাইলেই কেউ শিখতে পারুক আর না পারুক, অ্যাটলিস্ট সেটাকে যদি কেউ অনুসরণ করে তাহলে সে সিমিলার ল্যাঙ্গুয়েজটা বলতে পারবে, অন্যরা সেটা বুঝতে পারবে। সো ল্যাঙ্গুয়েজ আমরা শেষ করলাম। তো ভাষা মূলত প্রাইমারিলি মৌখিক, তারপর হচ্ছে লিখি আমরা ভাষা, তারপরে আমরা গ্রামার শিখি। ছোটবেলা থেকে আমরা যদি খেয়াল করে থাকি, আমরা কিন্তু সবার আগে ভাষা শুনেছি, তাই না? ল্যাঙ্গুয়েজটা শুনেছি, অ্যান্ড দেন আমরা আমার আম্মার সাথে সাথে বলার চেষ্টা করেছি। তারপরে গিয়ে আমরা যখন স্কুলে গিয়েছি তখন আমরা ভাষা লেখা শুরু করেছি, অ্যান্ড দেন আমরা গ্রামার পড়েছি। কিন্তু যখন আমরা ইংরেজি ভাষা পড়ি তখন আমরা একেবারে রিভার্স প্রসেস মেনটেন করি। আমরা সবার আগে গ্রামার দিয়ে শুরু করি, তারপর লিখি, তারপর বলি, হ্যাঁ, তারপরে হচ্ছে লিসেনিং, আইএলস দেওয়ার আগে লিসেনিংয়ে একটু ভালো করার চেষ্টা করি। তার মানে ভাষা শেখার যে ন্যাচারাল প্রসেস এবং ইংরেজি ভাষার যে প্রসেস আমরা ব্যবহার করি সেটা কন্ট্রাডিক্টরি। সো এই জন্য ভাষা শিখতে হলে সবার আগে আমাদেরকে অবশ্যই ইংলিশ লিসেনিংটা শিখতে হবে, বলা শুরু করতে হবে, দেন হচ্ছে রাইটিংটা শুরু করতে হবে, এবং এই বলা এবং রাইটিংয়ের প্রয়োজনে আমার গ্রামারটা লাগবে। সো এই প্রসেসে যদি আমরা আগাই, ইংরেজি ভাষা শেখাটা আমাদের জন্য সহজ এবং ফ্রুটফুল হবে। পৃথিবীতে মোট ৭,০০০ ভাষা আছে এবং প্রত্যেকটা ভাষার 2টা সর্বনিম্ন একক আছে। এটা হচ্ছে ফোনিমস অ্যান্ড মরফিমস, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। ফোনিমস মানে হচ্ছে প্রত্যেকটা ভাষাভাষী মানুষ এক নির্দিষ্ট টাইপের ধ্বনি তার গলা দিয়ে তৈরি করতে পারে। এইগুলা ভাষার সর্বনিম্ন একক, এগুলোকে বলা হচ্ছে ফোনিমস। আপনি খেয়াল করেছেন কখনো যে অ্যারাবিক মানুষ বা আরবি ভাষাভাষীর মানুষ কেন কখনো টি উচ্চারণ করতে পারে না? তার কারণ অ্যারাবিক ভাষায় বা অ্যারাবিক ভাষাভাষী মানুষের কাছে তাদের টোনের মধ্যে ওই টি, এই ফোনিমসটা নাই, এই ধ্বনির এককটা নাই। ওকে, এই ফোনিমসগুলোর উপর ভিত্তি করে কিছু ছোট ছোট ফোনিমসগুলো একত্রিত হয়ে একটা অর্থবোধক ধ্বনি তৈরি করে, তখন এটার নাম হচ্ছে মরফিমস, ইন আদার ওয়ার্ডস শব্দ। হ্যাঁ, খুব সহজ একটা উদাহরণ দেই, যেমন স্পিচ, এটা একটা মরফিম আমরা বলছি। এখন এই স্পিচ মরফিমটা মধ্যে ছোট ছোট কিছু ধ্বনির একক আছে, যেমন ইস, ফি, ই, ছ। এই যে স্পিচ, এই যে ছোট ছোট যে ধ্বনিগুলো, এই ধ্বনিগুলোর সমন্বয়ে কিন্তু মরফিমসটা তৈরি হয়েছে। অর্থাৎ একটা ছোট ছোট শব্দের একক, ধ্বনির একক, টোনের একক, সেগুলো একত্রিত হয়ে একটা মরফিমস, একটা অর্থবোধক ধ্বনিতে পরিণত হয়েছে। ফি, এগুলোর কিন্তু কোনো আলাদা মিনিং নাই, বাট এই জিনিসগুলো যখন একত্রিত হয় তখন আবার একটা মিনিং তৈরি হয়, স্পিচ নামে একটা মরফিম তৈরি হয়, একটা শব্দ তৈরি হয়। এখন আমি কেন লেটারকে একক বলছি না? আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে যে এস কে কেন আমি একক বলছি না, কেন পি কে আমি একক বলছি না, কেন আমি এস, ফি, ই, ছ এইগুলোকে একক বলছি? তার কারণ হচ্ছে ভাষা মূলত মৌখিক। ভাষা প্রাইমারিলি যখন মানুষের কাছে এসছে, এটা লিখিত না, এবং আমরাও লেখা শিখি, একটু আগে যেমনটা আলোচনা করলাম, লেখা শিখি অনেক পরে, শোনার এবং বলার অনেক পরে এসে আমরা লেখা শুরু করি। কমিউনিকেশনের প্রয়োজনে আমরা মূলত লেখাটাকে মেনটেন করি। সো প্রাইমারিলি ভাষা যেহেতু মৌখিক, সেহেতু আমাদের কাছে ফনিমস এবং মরফিমস যখন আমরা নির্ণয় করছি তখন ধ্বনিটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। ওকে,
এখন প্রশ্ন হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ আসলোটা কিভাবে, হাউ উই গট ল্যাঙ্গুয়েজ। অনেকগুলো থিওরি আছে, বাওয়াও থিওরি, পুহ পুহ থিওরি, ইউ হি হো থিওরি, লালা থিওরি, মানে এগুলো বলতেও খুব অন্যরকম লাগতেছে, আপনাদের কাছেও হাসি পাইতে পারে যে এগুলা কি ধরনের থিওরি। সো অনেক ধরনের থিওরি আছে, যেমন লালা থিওরিটা যদি আমি বলি, বলা হয় এনশিয়েন্ট মানুষ তারা প্রথমে কথা বলতে পারতো না, অ্যান্ড দেন তাদের কাছে যখন সুখকর অনুভূতি হইতো, তাদের কাছে যখন হ্যাপি ফিল হইতো, তখন তারা গান গাইতো, বা আমরা এখন যেরকম মধুর শব্দ করি, বা আমাদের কাছে যখন কোনো ভালো লাগে তখন আমরা ন্যাচারালি যে সাউন্ডটা করি, হ্যাঁ ওফ কি সুন্দর, এই যে ওফ সাউন্ডটা করলাম, এটা হচ্ছে একটা ন্যাচারাল সাউন্ড আমাদের, এটার কিন্তু ওফের কিন্তু কোনো মিনিং নাই। তো এই ধরনের ভালো লাগার মানুষের যে শব্দ, সেই ভালো লাগার ন্যাচারাল যে শব্দ, এই শব্দগুলো ব্যবহার করতে করতে বা এই শব্দগুলো তৈরি করতে করতে একটা সময় মানুষ টোনের ব্যবহার করা শুরু করে, কন্ট্রোনালের ব্যবহার করা শুরু করে, এবং পরবর্তীতে ল্যাঙ্গুয়েজে উপনীত হয়। ইউ হি হো থিওরি, অর্থাৎ মানুষ একসাথে যখন কোনো কাজ করে, ধরেন একসাথে অনেকগুলো শ্রমিক একটা ভারী জিনিস নিয়ে যাচ্ছে, হ্যাঁ, একসাথে কাজ করতেছে, তখন এই কাজের রিদমের স্বার্থে মানুষ টোন ব্যবহার করে, মানুষ বিভিন্ন ধ্বনি ব্যবহার করে। এই একতাবদ্ধ কাজের ফলেই আমরা আমাদের গলা ব্যবহার করতে শিখেছি, কণ্ঠনালী ব্যবহার করতে শিখেছি, এবং একটা সময় আমরা ল্যাঙ্গুয়েজ পেয়েছি বলে এই থিওরিস্টরা ধারণা করে। একটা ছোট উদাহরণ দিয়ে আপনাকে, ধরেন অনেকগুলো মানুষ একসাথে একটা গাছ কাটছে, হ্যাঁ, অথবা কোনো একটা জিনিস ঠেলে নিয়ে যাচ্ছে, ঠেলে নিয়ে যাওয়ার উদাহরণটা দিই, তখন আমরা কি বলি, হেইয়ো। যে হেইয়ো এটা কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ না, হেইয়োটা হলো একটা ন্যাচারাল সাউন্ড, আমরা যখন একত্রে কাজ করতে যাই তখন হেইয়ো সাউন্ডটা চলে আসে। সো এইভাবে করে আমরা আমাদের কন্ট্রোনাল ব্যবহার করতে শিখেছি, ধীরে ধীরে আমরা ল্যাঙ্গুয়েজ পেয়েছি বলে অনেকে ধারণা করেন, কিন্তু কোনোটাই প্রুভেন না, এবং এই থিওরিগুলো এত ভেইগ যে একটা সময় আমি যদি বলি 1866-এ ফ্রেঞ্চ একাডেমি অরিজিন অফ ল্যাঙ্গুয়েজের উপর যে কোনো পেপারকে ব্যান করে দিয়েছিল, যে আমরা ফ্রেঞ্চ একাডেমির পক্ষ থেকে এ ধরনের কোনো অরিজিন অফ ল্যাঙ্গুয়েজের উপর কোনো একাডেমিক পেপার বা কোনো জার্নাল, কোনো প্রবন্ধ, এগুলো আমরা ছাপাবো না। সো এই হচ্ছে ল্যাঙ্গুয়েজের ব্যাপার। বাট ল্যাঙ্গুয়েজের কিছু সিরিয়াস থিওরি আছে, হ্যাঁ, যেমন ধরেন ব্রেইন ল্যাটারালাইজেশনের যে ব্যাপার আছে, যে অনেকেই বলে যে আমরা যখন টুল মেকিং করছি, টুল মেকিং মানে হচ্ছে যখন আমরা ডান হাতকে ব্যবহার করে আমরা যখন কাঠ বা পাথর দিয়ে কোনো টুল ব্যবহার করা শুরু করেছিলাম, তখন আমরা ল্যাঙ্গুয়েজ শিখেছি। তার কারণ তারা বলে যে আমাদের ব্রেইনের যে রাইট পার্ট আছে, এই রাইট পার্টের সাথে ল্যাঙ্গুয়েজের ফাংশনালিটি কানেক্টেড। আমরা কথা বলি বা আমরা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি ব্রেইনের ডান পাশের অর্গ্যান থেকে। আচ্ছা, তো তাদের কথা মতে আমরা যখন ডান হাত বেশি ব্যবহার করছি, তখন আমাদের ডান পাশের মস্তিষ্কের কার্যক্ষমতা বেড়ে যাচ্ছে, এবং তখন আমাদের বায়োলজিক্যাল ফাংশন, ব্রেইনের ডান পাশের ব্রেইনের বায়োলজিক্যাল ফাংশন বেড়ে যাওয়ার ফলেই একটা সময় আমরা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার উপযুক্ত হিউম্যান বিংয়ে পরিণত হয়েছি বা স্পিসিসে পরিণত হয়েছি, এটা অনেকে বলে থাকে। দেয়ার আর আদার থিওরিজ অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ, এবং কিছু থিওরি আছে রিলিজিয়াস, আমাদের কাছে কীভাবে আসলে, এটা খুবই ফ্যান্টাস্টিক একটা ঘটনা। যেমন বাইবেল কিন্তু আদম এবং ইভের কথা বলে, অ্যাডাম অ্যান্ড ইভের কথা বলে, টাওয়ার অফ বাবেলের কথা আছে ল্যাঙ্গুয়েজ নিয়ে, কিভাবে করে ল্যাঙ্গুয়েজ ছড়াই গেছে, যেটা আমরা কিছুক্ষণ পরেই দেখার চেষ্টা করব। আবার হিন্দু রিলিজিয়ানে হিন্দুরা মনে করে সরস্বতী, যে ব্রহ্মার ওয়াইফ, তিনি মানব জাতিকে ল্যাঙ্গুয়েজ দিয়েছেন সর্বপ্রথম। ইসলাম এবং কোরআন এবং বাইবেলের ন্যারেটিভটা কিছুটা সেম, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সকল কিছু নাম শিখিয়েছেন, অর্থাৎ ইসলাম অনুযায়ী আল্লাহ তাআলা হিউম্যান বিংকে ল্যাঙ্গুয়েজ শিখিয়েছেন। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে ল্যাঙ্গুয়েজ বা ভাষা বিকশিত হলো কিভাবে। ধরে নিলাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে ল্যাঙ্গুয়েজ শিখাইছে, আদম আলাইহিস সালামকে ল্যাঙ্গুয়েজ শিখাইছে, তাহলে তো আমরা পৃথিবীর সকল মানুষ, আদমের যেহেতু বংশধর, আমরা একই ল্যাঙ্গুয়েজ বলার কথা, একই ভাষা বলার কথা, তাই না? অথবা আমরা যদি ধরে নেই যে পুহ পুহ থিওরি, লালা থিওরি, এই যে থিওরিগুলো, এই থিওরি তো আসলে মানব জাতির মধ্যে আলাদা আলাদাভাবে তৈরি হয়েছে নাকি এক মানব জাতি আসলে ল্যাঙ্গুয়েজ তৈরি করেছে, একদম আমাদের প্রাইমারি অ্যানসেস্টররাই ল্যাঙ্গুয়েজ তৈরি করেছে এবং তারপর বিকশিত হয়েছে? যদি তাই হয় তাহলে তো আমরা সবাই সেম ল্যাঙ্গুয়েজ বলার কথা, কেন আমাদের ভাষা ডিফারেন্ট হলো, তাই না? এটা একটা বিরাট কোয়েশ্চেন। সো এইটাকে অনেক বিজ্ঞানী অনেকভাবে ডিল করছেন। আজকে যেহেতু আমরা থিওরিটিক্যাল আলাপে যাচ্ছি না, জাস্ট একটা মজার ঘটনা দিয়ে শেষ করি। বাইবেলের যে মিথোলজি, বাইবেলের মিথোলজিতে
ভাষা কিভাবে বিকশিত হয়েছে এটার একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। তো টাওয়ার অফ বাবেল নামে মেসোপটেমিয়া হচ্ছে মানুষের সর্বপ্রথম সভ্যতা। আপনারা দেখতে পাচ্ছেন টাওয়ার অফ বাবেলের একটা চিত্রাঙ্কন আমি এখানে দিয়েছি, খুবই ফেমাস একটা আর্ট। সো টাওয়ার অফ বাবেল ছিল মেসোপটেমিয়ায় একটা শহরের মধ্যে একটা একটা টাওয়ার। মানুষ সেই টাওয়ারটাকে নির্মাণ করছিল। তো যেটা হচ্ছে যে মানুষ একটা সময় ভাবলো যে আমরা সকলেই যেহেতু সেম ল্যাঙ্গুয়েজ বলতে পারি এবং আমরা সকলেই যেহেতু এক, সেহেতু আমরা এমন একটা টাওয়ার নির্মাণ করব যেই টাওয়ারটা একটা সময় আকাশ ভেদ করে সৃষ্টিকর্তার কাছে পৌঁছে যাবে। সো তারা সবাই তারা যেহেতু সেম ল্যাঙ্গুয়েজ বলতেছে, তারা সবাই একজন আরেকজনকে কোঅপারেট করতেছে, পুরো হিউম্যানিটি। মেসোপটেমিয়া তখন আর্লি সিভিলাইজেশন হিউম্যান বিংয়ের। তো ওরা কি করলো, টাওয়ার অফ বাবেল ক্রিয়েট করলো। একটা লম্বা টাওয়ার ক্রিয়েট করে নাই অ্যাকচুয়ালি, এটার কার্যক্রম চালাতে থাকলো। একটা সময় যেটা হলো যে সৃষ্টিকর্তা আসলে দেখলেন যে তারা অনেক অ্যারোগ্যান্ট এবং তারা সৃষ্টিকর্তার সাথে পাল্লা দিচ্ছে। তারা যখন কনস্ট্রাকশনের মাঝখানে আছে ওই সময়টাতে তাদের গড যে সিঙ্গেল ভাষা তারা বলতো সেই ভাষাটা ভুলায় দিল এবং তাদের বিভিন্ন জনকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দিয়ে দিল। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তারা কেউ কারো ল্যাঙ্গুয়েজ বুঝতেছে না। হ্যাঁ, এবং তারা যখন কেউ কারো ল্যাঙ্গুয়েজ বুঝতেছে না তখন তারা কোঅপারেট করতে পারতেছে না একজনকে, এবং তখন টাওয়ার অফ বাবেলের কার্যক্রম থেমে যায় এবং তাদের এই ট্রান্সগ্রেশনের কারণে অথবা তাদের এই কি বলা যায় এটাকে, তাদের এই অবাধ্যতার কারণেই হিউম্যান বিংয়ের মধ্যে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ আসে। এবং ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজও কিন্তু এই মিথ অনুযায়ী গিভেন বাই গড, যদিও এটা একেবারে মিথোলজি, বলতেছি না এটাই কারেক্ট এবং এটা নট সায়েন্টিফিক। আচ্ছা, পৃথিবীতে আমাদের ব্যাপক কিছু ভাষা আছে যেগুলো অনেক বেশি বলা হয়, যেমন এখানে যে ভাষাগুলো দেখতে পাচ্ছেন, ইংলিশ, অ্যারাবিক, স্প্যানিশ, পর্তুগিজ, পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ অনেক বেশি বলা হয়, হিন্দি, বেঙ্গলি অনেক বেশি বলা হয়। ম্যাপে আপনারা কালার দেখতে পাচ্ছেন, বেঙ্গলি খয়েরি কালার করা, জাপানিজ কমলা কালার করা, তারপর চাইনিজ ডার্ক ব্লু করা, রাশিয়ান, এই ল্যাঙ্গুয়েজগুলো সবচেয়ে বেশি বলা হয়। এখন একটু আগে আমরা যেমনটা আলাপ আলোচনা করলাম যে ল্যাঙ্গুয়েজ যেহেতু একটা সোর্স থেকে এসছে, বা কিছু মানুষ প্রথমে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা শুরু করেছে, তারপর ল্যাঙ্গুয়েজটা বিকশিত হয়ে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে পরিণত হয়েছে, তাই না? তো পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষ তো বিভিন্নভাবে ভাষাটাকে ব্যবহার করতে পারতো এবং ওই সেম একটা ল্যাঙ্গুয়েজই বিকশিত হয়ে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে পরিণত হয়েছে। এই যে একটা ল্যাঙ্গুয়েজ থেকে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে পরিণত হওয়া, এইটার নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। ধরেন আপনার দাদা থেকে 3-4টা ফ্যামিলি পরবর্তীতে আরো তৈরি হয়েছে, তাই না? পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম, তাহলে আপনার দাদা থেকে পরবর্তী প্রত্যেকটা প্রজন্মই তো একটা ফ্যামিলির অংশ। সো ভাষারও এরকম একটা ফ্যামিলি আছে, যে একটা ভাষা থেকে পরবর্তী অনেকগুলো ভাষা তৈরি হয়েছে, এটাকে আমরা বলি ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। পৃথিবীতে মোট 147টি ভাষা পরিবার আছে। আমরা যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করি অর্থাৎ বাংলা, এই ভাষাটা ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির পার্ট। আমাদের ভাষা পরিবারটার নাম হচ্ছে ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। এবং আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন এই যে এই বেঙ্গলি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট স্পোকেন ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ, এটা সাইজ দেখে আপনারা বুঝতে পারছেন। হিন্দিও সেম। অ্যান্ড আরও মজার ব্যাপার হচ্ছে ইংলিশ, এটাও সেম ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজেরই কিন্তু ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির কিন্তু পার্ট। ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজকে দুই ভাগে ভাগ করা হয়, ইন্দো ইরানিয়ান অ্যান্ড ইউরোপিয়ান। সো ইন্দো ইউরোপিয়ান এই ল্যাঙ্গুয়েজ থেকেই কিন্তু ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজগুলো এসছে এবং ইন্দো ইরানিয়ান ল্যাঙ্গুয়েজগুলো এসছে, অর্থাৎ ইরান এবং ইন্ডিয়ার পার্টের যে ল্যাঙ্গুয়েজগুলো, এগুলোর ল্যাঙ্গুয়েজ রুটটা সেম। আচ্ছা, এখন এটা আমি কেন বললাম আপনাদেরকে? বললাম এই কারণে যে আপনারা অনেক সময় ইংরেজি ওয়ার্ডের সাথে বেঙ্গলি ওয়ার্ড, ইন্ডিয়ান ওয়ার্ড, রাশিয়ান ওয়ার্ড এবং প্রাচীন পার্সিয়ান ওয়ার্ডের অনেক মিল পাবেন। এই মিলটা কেন, সেটাকে বোঝানোর জন্য বললাম। ধরেন আমি যদি কিছু উদাহরণ দিই, বাংলা, সংস্কৃত ভাষাও কিন্তু ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজেরই পার্ট। ইংরেজির সাথে সংস্কৃতের অনেকগুলো ভাষার হুবহু মিল দেখতে পাবেন। যেমন ইংরেজিতে আমরা বলি মাদার, আর সংস্কৃতিতে আমরা বলি মাতৃ, একটা মিল আছে না? ফাদার, পিতৃ, জঙ্গল, ইংরেজিতে আমরা জঙ্গল বলি, সংস্কৃতিতে আমরা জঙ্গল বলি। ক্রুয়েল,
ইংরেজিতে আমরা বলি, তাই না? আর সংস্কৃতিতে আমরা বলি ক্রুরো, সেম মিনিং কিন্তু, এবং সেম উচ্চারণও, এবং মোটামুটি এগুলোর ফোনিমসগুলো একই রকম প্রায়। সেইন্ট ইংরেজিতে শান্ত, তাই না? সেইন্ট ইংরেজিতে কি? সেইন্ট মানে শান্ত, স্থির, ধীরস্থিরভাবে সবকিছু করে, অনেক ভাবনা চিন্তা করে, এবং তার সাথে গডের একটা কানেকশন আছে। সংস্কৃতিতেও শান্ত এবং সেইন্টের মধ্যে একটা সম্পর্ক আছে। শান্ত মানে যা, সেইন্টের মিনিং যা, তার মধ্যে একটা ইন্টারকানেকশন আছে। স্মার্ট ইংরেজিতে বলি, আর সংস্কৃতিতে আমরা কি বলি? সমর্থ, সামর্থ্য। সামর্থ্য মানে কি? যে কোনো একটা কিছু করতে পারে, কোনো একটা কিছুতে এক্সপার্ট, সে হচ্ছে সামর্থ্যবান, তাই না? আর ইংরেজিতে স্মার্ট মানে কি? স্মার্ট মানে কিন্তু এইটা না যে অনেক সুন্দর জামা কাপড় পরে, চুলের একটা অসাধারণ ফ্যাশন আছে, সোয়াগ আছে, সেই কিন্তু স্মার্ট নয়। স্মার্ট মানে হচ্ছে যে কোনো একটা কিছু খুব ভালোভাবে পারে, সে হচ্ছে স্মার্ট, ঠিক আছে? সামর্থ্য এবং স্মার্টের ইন্টেলিজেন্ট, স্মার্টের একটা সিনোনিম হতে পারে ইন্টেলিজেন্ট। সো এটার সাথে সামর্থ্যের মিনিংয়ের একটা কানেকশন আছে, ফোনিমসগুলোরও একটা কানেকশন আছে। আবার দেখেন, ইংরেজিতে আমরা বলি আর্থ, আর্থ মানে কি? পৃথিবী। আর আরবিতে বলি আর্থ, আর্ধ মানেও পৃথিবী। আবার ইংরেজিতে বলি কেমিস্ট্রি, আরবিতে বলি আলকেমি। ইংরেজিতে বলি ক্যান্ডি, মিষ্টি জাতীয় জিনিস, আর আরবিকে বলি কিন্দি, সেম মিনিং, কিন্দি মানেও কিন্তু মিষ্টি জাতীয় জিনিস। ওকে, সো এইভাবে করে আমাদের ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষার সাথে অন্যান্য ভাষার একটা কানেকশন আছে, এবং কানেকশনটা কেন আছে তার কারণটাও আমরা দেখে ফেললাম। এবার আসেন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এইগুলো তো জাস্ট খালি ইন্ট্রোডাক্টরি পার্ট। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এইটা আমাদের জানাটা খুব জরুরি, কারণ এটা জানলে আমাদের পরবর্তীতে ওয়ার্ড নিয়ে আমরা যা কিছু আলোচনা করব তার অনেকগুলো সমস্যারই সমাধান হবে, অথবা সমাধান হওয়ার আলোচনা এটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন ইংল্যান্ড বর্তমানে হচ্ছে এই যে এই সাদা জায়গাটা, এই সাদা জায়গাটা ইংল্যান্ড, যেটার উপর কোনো কান্ট্রি মার্ক নাই। ওকে, তো এই কান্ট্রি মার্ক ছাড়া এই রাষ্ট্রটা হচ্ছে ইংল্যান্ড, গ্রেট ব্রিটেন বলতে পারেন আরো। এই ইংল্যান্ডে 55 BC, মানে হচ্ছে খ্রিস্টের জন্মের 55 বছর আগে, এর আগে একটা ল্যাঙ্গুয়েজ বলা হতো ওল্ড ইংলিশ। ওকে, এইটাই হচ্ছে ওদের একেবারে অ্যাকচুয়াল ইন্ডিজিনাস ইংলিশ। অ্যান্ড দেন 55 BC-তে রোমানরা যখন অ্যাটাক করলো এই এলাকাটাতে, তখন রোমানদের তো লিখিত ভাষা ছিল ল্যাটিন। সো রোমান ইনভেশনের কারণে ওই এলাকাটাতে কিছু ল্যাটিন ল্যাঙ্গুয়েজ ওই এলাকার ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজের সাথে মিশে গেল। এই রোমান ল্যাঙ্গুয়েজগুলো, এই ওয়ার্ডগুলো কি কি? হিউম্যান, এনিমো, ডেন্টাল, ডেসিমাল, ফ্যাক্টরি, লাইব্রেরি, লিব্রা থেকে লাইব্রেরি আসছে, লুনার, সোলার, মিলিটারি। এই ওয়ার্ডগুলো কিন্তু অ্যাকচুয়াল ইন্ডিজিনাস ইংলিশ না, বরং ল্যাটিন থেকে ইংরেজিতে ট্রান্সমিট করেছে। আবার 455 AD-তে, অর্থাৎ 5th সেঞ্চুরিতে জার্মান, অর্থাৎ আপনি যদি কার্সারের দিকে একটু খেয়াল করেন, এই যে জার্মান, এই জার্মানি তখন খুবই পাওয়ারফুল একটা এরিয়া, ওখানের রাজবংশ অত্যাধিক পাওয়ারফুল। এই জার্মানির মানুষজন অ্যাটাক করলো কোথায়? ইংল্যান্ডে। হ্যাঁ, এইটা হলো জার্মানির একটা জায়গা আছে, নাম হচ্ছে স্যাক্সন। এই স্যাক্সন জায়গা থেকে বা এই এরিয়া থেকে ওই এলাকাটাতে অ্যাটাক করা হলো, ওই এলাকাটাতে তাদের একটা শাসন প্রতিষ্ঠা হলো, এবং এই যে লম্বা পিরিয়ডটা, এই পিরিয়ডটার নাম হচ্ছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড ব্রিটিশ হিস্ট্রিতে। সো অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে কি হয়েছে, যে এই সেকশনের মানুষজন তাদেরকে শাসন করেছে। এই সময়টাতে স্যাক্সন এরিয়ার যেই জার্মান ল্যাঙ্গুয়েজ ছিল, সেখান থেকে কিছু কিছু ওয়ার্ড প্রবেশ করে ইংরেজি ভাষার সাথে, যেমন অ্যাপল, অ্যাবাভ, অ্যান্ড, ব্যাড, গুড, আই, ফিট, আর্ম ইত্যাদি কিন্তু এই অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে ধীরে ধীরে ইংরেজি ভাষার সাথে যুক্ত হতে থাকে। 6th সেঞ্চুরিতে আর একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটে, সেটা হচ্ছে 6th সেঞ্চুরি। আপনারা বুঝতেই পারছেন, তৎকালীন সময়ে সেন্ট অগাস্টিন পুরো ইউরোপের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচার করছে, এবং সেন্ট অগাস্টিনের থ্রুতে খ্রিস্ট ধর্ম ধীরে ধীরে পপুলারাইজ হওয়া শুরু করলো ইংল্যান্ডে, এবং তিনি গ্রিক, হিব্রু, ল্যাটিন এগুলা লিখতেন, এবং খ্রিশ্চানিটি যেহেতু একটা ধর্মগ্রন্থ, সেহেতু ধর্মগ্রন্থটাকে গ্রিক, হিব্রু, ল্যাটিন এই 3টা ভাষাতেই মানে প্রাইমারিলি লেখা হইতো। তো
এই ধর্মগ্রন্থের থ্রুতে এবং সেই ধর্মগ্রন্থের সাথে রিলেটেড নলেজের থ্রুতে গ্রিক, হিব্রু, ল্যাটিন ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু প্রবেশ করে ধীরে ধীরে ইংরেজি ভাষায়, যেমন একাডেমি, অ্যান্ড্রয়েড, সিনেমা, ডেমোগ্রাফি, আইডিয়া। খ্রিশ্চানরা কিন্তু তৎকালীন সময়ে গ্রিক যে নলেজ, এরিস্টটলের যে নলেজ, সক্রেটিসের যে নলেজ, এই নলেজগুলোকে ব্যাপক চর্চা করত। সো এই থ্রুতেও গ্রিক ল্যাঙ্গুয়েজ থেকে অনেকগুলো ওয়ার্ড ইংরেজিতে প্রবেশ করে। একাডেমি, অ্যান্ড্রয়েড, সিনেমা, ডেমোগ্রাফি, আইডিয়া, এই ওয়ার্ডগুলো কিন্তু একটাও ইন্ডিজিনাস ইংলিশ ল্যাঙ্গুয়েজ না, এগুলো গ্রিক ল্যাঙ্গুয়েজ, অনেকগুলো হিব্রু অ্যান্ড ল্যাটিন ল্যাঙ্গুয়েজ আবারও প্রবেশ করে। অ্যান্ড দেন 18th থেকে 11th সেঞ্চুরিতে ভাইকিংসরা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি থেকে অ্যাটাক করে। এই যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি হচ্ছে এগুলা ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, এই ডেনমার্ক, এই অঞ্চলগুলো থেকে ইংল্যান্ডে অ্যাটাক করে। তো এখন এই সময়টাকে বলা হয় ওল্ড নর্স পিরিয়ড। যে ওখানের যেই নর্স ল্যাঙ্গুয়েজ ছিল, নর্ডিক যে ল্যাঙ্গুয়েজগুলো ছিল, এই নর্ডিক ল্যাঙ্গুয়েজগুলো প্রবেশ করে ধীরে ধীরে ইংল্যান্ডে, অর্থাৎ ইংরেজি ভাষার সাথে এইগুলো মিশে যায়। এখানে মজার ব্যাপার হচ্ছে এই যে ওল্ড নর্স যে ল্যাঙ্গুয়েজটা আছে, এই ল্যাঙ্গুয়েজটাও কিন্তু ডিরাইভড ফ্রম জার্মানিক রুট থেকেই ওল্ড নর্স ল্যাঙ্গুয়েজটা তৈরি হয়, অথবা নর্ডিক ল্যাঙ্গুয়েজটা তৈরি হয়, এবং পরবর্তীতে সেই ডেরিভেটিভটাই গিয়ে বা সেই অংশটাই গিয়ে কিন্তু আবার ইংরেজি ভাষার সাথে মিশে যায়। এরপরে 1066 AD, তার মানে খ্রিস্টের জন্মের 1066 বছর পরে ফ্রান্সের, এইটা হচ্ছে ফ্রান্স, কার্সারের দিকে তাকালে আপনারা দেখতে পারবেন এটা ফ্রান্সের একটা জায়গার নাম হচ্ছে নরম্যান্ডি। এই নরম্যান্ডি অঞ্চল থেকে একটা শাসন করা হয়েছিল, ইংল্যান্ডকে অ্যাটাক করা হয়েছিল এবং পরাজিত হয়েছিল একটা পার্ট। সো এই নরম্যান্ডি এলাকার যেই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ছিল, সেই ল্যাঙ্গুয়েজ থেকে অনেকগুলো ওয়ার্ড ধীরে ধীরে ইংরেজিতে প্রবেশ করে, যেমন বিফ, পোর্ক, ফুড, কন্টিনিউ, লিবার্টি, জাস্টিস, পিপল, ভ্যারি। এই জিনিসগুলো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ থেকে, মোর স্পেসিফিকলি নরম্যান্ডি এলাকার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ থেকে ধীরে ধীরে ইংরেজিতে প্রবেশ করে। আচ্ছা, তাহলে আমরা ফাইনালি যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে এই চাকতিটা, ওকে, এই হুইলটা আমরা পেলাম। যে আমরা অ্যাকচুয়াল ইংলিশ বলতে আসলে কি বুঝি, এইটা একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। ইংরেজি হচ্ছে একটা জগা খিচুড়ি ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটাতে 29% ওয়ার্ডস হচ্ছে ল্যাটিন ওয়ার্ডস, 29% ওয়ার্ডস হচ্ছে ফ্রেঞ্চ ওয়ার্ড, 26% ওয়ার্ডস হচ্ছে জার্মানিক ওয়ার্ড, 6% ওয়ার্ডস কেম ফ্রম মানে গ্রিক ওয়ার্ড, হ্যাঁ। তারপরে হচ্ছে আদার 6% নেমেসিস, 4% অন্য ল্যাঙ্গুয়েজ থেকে এসে আরো 4%, দ্যাটস হোয়াট ইট ইজ স্ট্যান্ডিং ফর। তো তাহলে এখন আপনারা খেয়াল করে দেখেন, ইংরেজির যে ইন্ডিজেনাস, সেই প্রাচীন ওল্ড ইংলিশ যেটাকে আমরা বলছি, সেই ওল্ড ইংলিশের ওয়ার্ডগুলো কিন্তু ইংরেজিতে অনেক কম, বরং জার্মান, ফ্রেঞ্চ অ্যান্ড ল্যাটিন অ্যান্ড গ্রিক, এই চারটাই কিন্তু সবচেয়ে ডমিনেন্ট, কি বলা যায়, আরও যদি বলি এই চারটা ল্যাঙ্গুয়েজের সমন্বয়ে কিন্তু ইংরেজি ভাষাটা তৈরি হয়েছে। সো ভেরি ইন্টারেস্টিং ব্যাপার, এই জিনিসটা জানাটা সকলের জন্য জরুরি, কারণ আমরা যখন পরবর্তীতে বিভিন্ন ওয়ার্ডস পড়বো, নাউন্স পড়বো, প্লুরাল পড়বো, তখন এই ল্যাটিন ওয়ার্ড কোনগুলো, কেন ল্যাটিন ওয়ার্ডের প্লুরাল ডিফারেন্ট হচ্ছে, ইংরেজি ওয়ার্ডের মতো হচ্ছে না, অন্যান্য ওয়ার্ডের মতো হচ্ছে না, এই ব্যাপারগুলো আমরা বুঝতে পারবো এবং আমাদের জন্য সহজ হবে। সো ফাইনালি আমরা তাহলে কি দেখলাম আজকের এই ভিডিওটাতে? আমরা দেখলাম ল্যাঙ্গুয়েজ কি জিনিস, ল্যাঙ্গুয়েজ কিভাবে আসলো, ল্যাঙ্গুয়েজ কিভাবে ছড়িয়ে গেল, এবং সর্বশেষ দেখলাম হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কিভাবে করে ইংরেজি ভাষা আসলে অন্যান্য ইউরোপীয় ভাষার একটা সমষ্টি, এটা আমরা দেখলাম। সো আজকে এই পর্যন্তই, আশা করি নেক্সট আরেকটা ভিডিও অতি শীঘ্রই আমি আপলোড করে দিব, এবং আমরা অতি শীঘ্রই গ্রামারে প্রবেশ করতে চাই। একদমই গ্রামারের বেসিক থেকে শুরু করে আমরা অ্যাডভান্সে যাব। আশা করি আমরা একটা অসাধারণ গ্রামার জার্নিতে প্রবেশ করতে যাচ্ছি আমাদের নেক্সট ভিডিও থেকে।